প্রিয় দর্শক, সিল টিভির সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন শুক্রবার ছাড়া জাতীয় একটি এবং স্থানীয় দুটি পত্রিকার সংবাদ শিরোনাম নিয়ে পর্যালোচনা শুনে থাকি, পর্যালোচনা করে থাকি। আজকে পর্যালোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ, যিনি একজন উদ্যোক্তা এবং লেখক। আর অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন শেখ নুরুল ইসলাম। সম্প্রচারিত হচ্ছে পিয়াইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস এর সৌজন্যে। এই প্রতিষ্ঠানটি সিলেটের গোয়েনঘাটে অবস্থিত। প্রতিষ্ঠাতা আমাদের একজন সহকর্মী রোটারিয়ান এম এ রহিম, সাংবাদিক, পেশায় সাংবাদিক, আমাদের জগতেরই বাসিন্দা। তার এই উদ্যোগটি বেশ সুপরিচিত বা বেশ তাৎপর্যপূর্ণ। কৃষি নিয়ে খুব কম কাজই হয়, অথচ কৃষি আমাদের প্রধান অবলম্বন। তিনি এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কৃষি পণ্য উৎপাদন, বিপণন এর পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রথমেই জাতীয় দৈনিক মানব জমিন হাতে নিচ্ছি। মানব জমিনের আজকের প্রধান শিরোনাম অন্ধকারে বিশ্বকাপ সম্প্রচার। পরের শিরোনাম প্রতিবন্ধীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। পশুবাহী গাড়ি ঘিরে ছিনতাই, চাঁদাবাজি, মন্ত্রণালয়ের সতর্কতা। পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত। চীন সফরে ট্রাম্প। ইরান যুদ্ধ, তাইওয়ান ইস্যু আলোচনার টেবিলে। নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী। সাধারণ পরিষদের নির্বাচন ঘিরে দৌড়ঝাঁপ। মানব জীবনের শেষ পৃষ্ঠার শিরোনাম ডেঙ্গু, পোলিও, হান্টা সহ অনেক রোগ চোখ রাঙাচ্ছে। স্পট জৈন্তাপুর, শাহজাহানের ত্রয়াজ্যে ক্ষোভের ঢেউ। সুপ্রিম কোর্ট বারে নির্তাপ ভোট ও নিয়মের অভিযোগে জামাতপন্থী আইনজীবীদের বিক্ষোভ। চট্টগ্রামে 2 আসনে ফলাফল ও শপথ স্থগিতের বিষয়ে আদেশ আজ। এলডিসি উত্তরণের চাপে ওষুধ শিল্প, গবেষণায় বিনিয়োগ না বাড়লে টিকতে কঠিন হবে দামের প্রতিযোগিতায়। মহাস্থানগড় জাদুঘরের সম্পদ বদলের শঙ্কা। হামের উপসর্গে আরো 8 শিশুর মৃত্যু। পর্যায়ক্রমে এগিয়ে আসবে এসএসসি এইচএসসি পরীক্ষা। অর্থনীতি পুনরুদ্ধারে আগামী 2 বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি। শামীম ওসমান সহ 12 আসামির বিচার শুরুর আদেশ। আমরা শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্য নির্দেশনা নিয়ে কথা বলতে চাই। প্রতিবন্ধীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রদীপ ভাই, এটা তো আসলে পজিটিভ নিউজ না, কিন্তু পজিটিভ নিউজের আমি যেহেতু অটিজম নিয়ে কাজ করি, এই জন্য শুরু করলাম। অটিজম দিবসে উনি কথাটা বলেছেন। অটিস্টিক প্যারেন্টস যারা আছে তাদের মূল সমস্যাটা কি? হ্যাঁ, যদি বাচ্চা অবস্থায় হয়তো স্কুলিং টুলিং এ মিলে হয়, কাজ চলে, কিন্তু একটা অটিস্টিক বাচ্চা একটা পরিবারের টোটাল প্রসপেক্টে নষ্ট করে দেয়। পরিবারের শান্তি নষ্ট হয়, মানসিক শান্তি নষ্ট হয়, এটাকে ম্যানেজ করতে গিয়ে তার ভাই বোনদের কেরিয়ার নষ্ট হয়, হ্যাঁ, মা বাবার কেরিয়ার নষ্ট হয়। অনেক মা বাবা আছে আমার জানা মতো চাকরি ছেড়ে দিছে, অনেক মা বাবা আছে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিছে। এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না কিভাবে সমাধান করবো আজ পর্যন্ত। আমার কাছে অনেক অটিস্টিক প্যারেন্টস, এমনকি অটিস্টিকের টিচারও আছেন, লন্ডন থেকে ফোন করেন যে আমার বাগ্নেটাকে একটা কোথাও রাখার ব্যবস্থা করেন। এখন আমরা অটিস্টিক বাচ্চাদের হয়তো একটা এজ পর্যন্ত রাখতে পারি, কারণ অটিস্টিক বাচ্চাদের যেহেতু সেক্সুয়াল ব্যাপারে বোধ শক্তি কম, সেহেতু একটা মেয়ে দিয়ে অটিস্টিক বাচ্চাকে ম্যানেজ করা খুব কঠিন। সে হয়তো প্যান্ট করে ফেলবে, নানান সমস্যা তৈরি করবে, একটা বয়সের একটা ব্যাপার আছে, সব মিলিয়ে একটা সমস্যা হয়ে যায়। সেজন্য এই বয়সে আসার পরে, অ্যাডোলেসেন্ট এজে আসার পরে আমরা রাখতে পারি। এই বাচ্চারা পুরো পরিবারের জন্য একটা বোঝা হয়ে যায়, বিরাট একটা বিপদ হয়ে যায়। এখন এইসব বাচ্চাদের কোথাও পুনর্বাসনের একটা ভালো একটা বিনোদন কেন্দ্র, ভালো একটা রাখার ব্যবস্থা, হ্যাঁ, তাদের রিক্রিয়েশনের ব্যবস্থা, এইসব কিছুই আমাদের দেশে নাই। অথচ এইগুলা করলে কিন্তু বিদেশ থেকে প্রচুর ফান্ড পাওয়া যেত। আপনি ইসরায়েলের জন্য প্রচুর ফান্ড পাচ্ছেন, অথচ ইসরায়েল রাস্তায় মানে মাস্তানি করতেছে। হ্যাঁ, এই ফান্ডটা তাদের কাছে যায় না, ও অনেকেই খেয়ে ফেলে, মধু খেয়ে ফেলে, ইসরায়েলের ফান্ডে খেয়ে ফেলে অনেকে। ওরা গিয়ে রাস্তায় গিয়ে বিয়ের বরযাত্রীতে গাড়ির সামনে বসে দেন, গাড়ির সামনে পড়ে যায়, হ্যাঁ, গড়ে ঢুকে যায়। গতকালকে আমার গড়ে ঢুকে গেছে, আমার সবাই আতঙ্কিত হয়ে গেছে বাচ্চাটিকে নিয়ে চলে যায় কিনা। এইসব ব্যাপারটা আমাদের যে কি অবস্থা, আমাদের ম্যানেজমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী মোটামুটি ভালো এই যে দায়িত্ব নিয়েছেন, কিন্তু
এইসব ব্যাপারকে আইডেন্টিফাই করা দরকার। এগুলাকে আর কতদিন আমরা সহ্য করবো? আপনারা অটিস্টিক বাচ্চাদের জন্য একটা ভালো ব্যবস্থা করেন, যেখানে প্রত্যেকটা জেলায় জেলায় অটিস্টিক বাচ্চাদের রাখা যাবে, ওদের দায়িত্ব নিবে, কোনো একটা প্রতিষ্ঠান দায়িত্ব নিবে, ওদের থাকা খাওয়ার ব্যবস্থা হবে, মা বাবারা টাকা দেবে, কোনো সমস্যা নেই, বিদেশিরা ফান্ড দেবে, আপনাদের দেশে কোনো ফান্ড ইউজ হবে না, বিদেশিরা ফান্ড দেবে, মা বাবারা টাকা দিবে, কিন্তু এই বাচ্চাদের রাখার ব্যবস্থা করেন যাতে পরিবারের প্রোডাক্টিভিটিটা নষ্ট না হয়, টোটাল ফ্যামিলি নষ্ট হয়ে যায়, কলাপস করে ফেলে। এই বিষয়টা আমি যারা শুনছেন, দয়া করে যদি কোনো দায়িত্বশীল লোক ছিল থাকেন, দয়া করে এই বিষয়ে চিন্তা করেন, ব্যবস্থা নেন। আমাদের হাতে তো কোনো ক্ষমতা নেই, আমরা কথা বলতে পারি, এর বেশি কিছু না। ধন্যবাদ। পশুবাহী গাড়ি ঘিরে ছিনতাই, চাঁদাবাজি, সামনে ঈদ, কুরবানি ঈদ। হ্যাঁ, এখন কুরবানি, এই কুরবানি নিয়ে নজরুলের কবিতা ছিল, হত্যা নয় আর সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। এখন কোন শক্তির উদ্বোধন হলো, এটাই তো কথা। হ্যাঁ, কুরবানি আসলেই যদি ছিনতাই শুরু হয়ে যায়, চাঁদাবাজি শুরু হয়ে যায়, তাহলে কুরবানির যে ত্যাগ, আত্মত্যাগ, এটা কোথায় যাবে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে নিয়ে গেছিলেন কুরবানি দিতে, সেখান থেকে আল্লাহ পাক মানে পশু পাখি দিয়েছেন কুরবানি দেওয়ার জন্য, মানুষের হৃদয়ে পশু ভিত্তিটাকে বিসর্জন দেওয়ার জন্য। এখন কুরবানি ঈদ আসতে যদি আমরা চাঙ্গা হয়ে উঠি যে এই গেহরে দাও, শুরু করে দিলাম, হ্যাঁ, ছিনতাই চাঁদাবাজি, দেশে কি সরকার আছে? আপনারা যারা দায়িত্ব আছেন, এগুলা তো কন্ট্রোল করার কোনো ম্যাটার না, আপনারা জানেন কারা কি করে। এগুলা দয়া করে কন্ট্রোল করেন, এগুলাকে মানুষকে স্বস্তিতে থাকতে দেন। হ্যাঁ, কুরবানি গরুর দামটাকে সহনীয় পর্যায়ে থাকতে দেন, এবং যারা ব্যবসায়ী আছে তাদের সহজভাবে কাজ করতে দেন। কুরবানির পশু নিয়ে তো একটা প্রতিযোগিতা হয়, হ্যাঁ, কুরবানির পশু কেনা, কুরবানির পশু কে কত টাকায় কুরবানি দিতে পারছেন, এগুলা তো আছে, এগুলা তো আছে, এগুলা সামাজিক ব্যাধি, এবং এগুলো দূর করতে হলে আসলে ওই লেভেলে ইমাম সাহেবদের দায়িত্ব নিতে হবে, কথা বলতে হবে, এবং একজুট হয়ে কথা বলতে হবে। এই যে বিভিন্ন ধরনের ফতোয়াবাদী ইয়েটি, এগুলা বন্ধ করতে হবে। মূল থিমটা, ইসলামের মূল থিমটা আপনার আনতে হবে সামনে। হ্যাঁ, প্র্যাকটিসটা নিয়ে আমরা এত মাথা কামাই যে এদিকে ওযু করবো, এদিকে হাত বাঁধবো, এদিকে কি করবো, রাখিয়ে দেন করবো কিনা, এগুলা দয়া করে বাদ দেন। বাদ দিয়ে যে ইসলামের মূল থিম যেটা, কেন আমরা নামাজ পড়ছি, কেন আমরা রোজা করছি, কেন আমরা কুরবানি করছি, এইসব মূল জিনিসের মধ্যে আসেন, সারা দুনিয়া শান্তি হয়ে যাবে। আচ্ছা, ওই আমি যে প্রশ্নটা যে শুকরের মাংস নিয়ে যে বিষয়টা এগুলা তো দাঁড়িয়েছে, ফতোয়াদি ভাই, এগুলাতে যাওয়ার দরকার নাই, দয়া করে এগুলা মানে এইসব এগুলোতে কথাবার্তা বন্ধ করা উচিত। বন্ধ করা উচিত। পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত, পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে, অনেক টাকার ব্যাপার। এখন এগুলা আসলে ইকোনমিক্যালি ভায়াবল কতটুকু, এটা স্টাডি করা দরকার। যেমন যমুনা সেতু করার পরে মাননীয় অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী সাইদুর রহমান সাহেব বলেছিলেন, এই সেতুটা হচ্ছে একটা পলিটিক্যাল ইনভেস্টমেন্ট, ইকোনমিক ইনভেস্টমেন্ট না। আমাদের দেশের প্রধান সমস্যাগুলোকে হাইলাইট করা দরকার। আমি যদি প্রায়োরিটি লিস্ট না করতে পারি, আজকে দেখেন, হ্যাঁ, ভারতের কাছে আমরা এক ধরনের বেজ্জত হচ্ছে। এই যে পশ্চিমবঙ্গে সরকার আসছে, মুসলমানদের এবং পুরা বাংলাদেশকে তারা কোথায় কোথায় বেজ্জত করছে, এই জিনিসটা যদি আমাদের নেতাদের একটু যদি না দেয়, এই যে বেজ্জতি হচ্ছে, নিজেকে একটু সামাল দেই। আমি কেন আমার মানে চিকিৎসার জন্য ভারত যেতে হবে? আমার চিকিৎসা ব্যবস্থা কেন অপ্রতুল? এই সমস্যাটা দূর করেন। আমার শিক্ষা ব্যবস্থা কেন অপ্রতুল? এই সমস্যাটা দূর করেন। হ্যাঁ, আমার চাকরির ক্ষেত্র কেন অপ্রতুল? এই সমস্যাটা দূর করেন। ভূমধ্যসাগরে গিয়ে মানুষ যাতে না মরে, সাগরে গিয়ে মানুষ যাতে না মরে, হ্যাঁ, ইন্ডিয়ায় যাতে পড়াশোনা করতে না যেতে হয়, ইন্ডিয়া যাতে চিকিৎসার জন্য না যেতে হয়, পাকিস্তানে যাতে চিকিৎসার জন্য না যেতে হয়, এগুলো বন্ধ করেন। দেশে পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে, দয়া করে এগুলাকে ইউটিলাইজ করেন। আর এই যে বিনিয়োগের নামে, শিক্ষা খাতে বিনিয়োগের নামে বিল্ডিং বানাবেন না। এইসব বিল্ডিং এ অনেক সময় গরু রাখা হয়, এইসব বিল্ডিং বানানো মানে শিক্ষা না। শিক্ষা যদি চেঞ্জ করতে হয়, তাহলে না পারেন বিদেশি প্রধান শিক্ষক আনেন, বিদেশি প্রিন্সিপাল আনেন। এই যে আমার একটা উদাহরণ আমি দিতে পারি, আনন্দ নিকেতনে একজন প্রিন্সিপাল আসছিলেন নিউজিল্যান্ডের, উনি এসে রাতারাতি চেঞ্জ করে দিচ্ছেন, 50% টিচারকে বাদ দিচ্ছেন, বাকিদের ট্রেনিং দিচ্ছেন, এবং কোয়ালিটিটাকে অনেক উপরে নিয়ে গেছে। এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের মাথায় আনা দরকার। শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষা, এবং চিকিৎসকদের প্রশিক্ষণ, শিক্ষা, এগুলাকে সামনে রাখা দরকার। কোয়ালিটি এডুকেশন এনশিওর করা দরকার। এগুলো হচ্ছে প্রধান কাজ। এগুলাকে হাইলাইট করলে দেশ অনেক উন্নত হবে। আর যদি আপনারা পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ এগুলা নিয়ে মাথা কামান, হ্যাঁ, এগুলাকে ইকোনমিক্যালি ভাইবল হলে স্ট্র্যাটেজিক যদি সিদ্ধান্ত হয়, খুবই স্ট্র্যাটেজিক। আমরা উন্নতি করতে চাই স্ট্র্যাটেজিক ওয়েতে, কারোর সাথে ধাক্কা দিয়ে ঠেস সাথী করে আমাদের উন্নতির দরকার নেই। আমরা উন্নতি করে ধাক্কা দেবো। হাম ও হামের উপসর্গে আরো আছে। এটা তো চলছে, এটা তো অবিরাম চলছে, এবং এটা নিয়ে কত ধরনের কাহিনী তৈরি হচ্ছে। ইউনূস সরকার এই আনে নাই, সেই আনে নাই, কত ধরনের আজগুবি কথাবার্তা শুরু হচ্ছে। এগুলা বাদ দিয়ে যাদের কাছে দায়িত্ব আছে তারা দয়া করে স্টেপ নেন এবং এগুলাকে যে অভিযোগে উঠে, এবং সত্য আর মিথ্যা এগুলাতে আমি যাচ্ছি না, এগুলো তর্ক করে লাভ নেই।
এখন বিষয়টা হচ্ছে এখন যেটা সামনে, আমরা পাওয়ার অফ প্রেজেন্ট, পাওয়ার অফ নাও, এটা নিয়ে অনেক বই লেখা হয়েছে। আপনার সামনে যে প্রেজেন্ট সমস্যা, এই সমস্যাটাকে মোকাবেলা করে এই যে হামের ব্যাপারটা, এটা বলা হয়েছিল যে পর্যাপ্ত ফেসিলিটিস আছে, কিন্তু ফেসিলিটিস নাই বাস্তবে। এখন পর্যন্ত ফেসিলিটি আছে না, আজকে 3 মাস হয়ে যায়, হামের সমস্যাটা 2-3 মাসের উপরে হয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্যাটা হচ্ছে আপনার ফেসিলিটি গুলো নাই, এটা হচ্ছে বাস্তব। এটা কেন নাই, এটা দূর করতে হবে। আমাদের শিক্ষামন্ত্রীর কিছু কর্মতৎপরতা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। পর্যায়ক্রমে এগিয়ে আসবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা। আমি জানি না কি সিগনিফিকেন্স উনি বলছে, আমার এটা মাথায় নেই। আমি যেটা বছর ধরে শিক্ষার উন্নয়নের জন্য যেটা দরকার, সেটা হচ্ছে শিক্ষার মান উন্নয়ন করতে হবে। এগুলা না বলে পরীক্ষা এগিয়ে আনা, অমুকের জীবনী ঢুকানো, অমুকের জীবনী বাদ দেওয়া, এগুলো হচ্ছে এক ধরনের ইনসিগনিফিকেন্ট ওয়ার্ক। এগুলো দিয়ে অ্যাকচুয়ালি কিছুই হয় না। যেটা করা দরকার সেটা করেন, এখন প্রাইম টাইম, আর দেরি করার সময় নেই। কোয়ালিটি ইমপ্রুভ করেন, যাতে ছাত্রদের বাইরে যেতে হয় না পড়াশোনা করতে। আমরা একটু স্থানীয় পত্রিকা দিকে নজর দিই। জালালাবাদ, সিলেটের চামড়া ব্যবসায় চতুর্মুখী সংকট, পদ্মাগড়ের প্রকল্প অনুমোদন, ব্যয় 34,000 কোটি। হামে 2.5 দশকের সর্বোচ্চ সংক্রমণ, সিলেটে আরো 432 মৃত্যু। তেল সংকটে সাদা কালো মোড়কে জাপানি চিপস, প্রলয়ঙ্করী সৌর জহরির ঝুঁকিতে বিশ্ব। দিরাইয়ে আওয়ামী লীগের সাথে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত 40। পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার আপসহীন অধ্যায়। ঈদ ঘিরে সক্রিয় প্রতারক চক্র, জাল নোট সহ আটক। সিলেটে ভারী বৃষ্টি, ঘূর্ণিঝড়ের আভাস, সিলেটে বাংলাদেশ ও পাকিস্তান দল। এপ্রিলে সড়কে 510 মৃত্যু, পরিবহন খাত সংস্কারের তাগিদ। অভিনন্দন সিলেটে বাস ধর্মঘট প্রত্যাহার, বিয়ে করলেন সাদিক কায়েম। ডিসেম্বর জানুয়ারি শেষে এসএসসি সক্ষমতা পুনরুদ্ধার, ইরানের 90% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল। শেষ পৃষ্ঠার শিরোনাম, এসএমপির অভিযান অব্যাহত, আরো 63 জন আটক। নেপাল ভারত নতুন করে উত্তেজনা, শিক্ষা প্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি। 35 নম্বর ওয়ার্ডবাসীর সঙ্গে সিসিক প্রশাসকের মত বিনিময়, রেল স্টেশনে পাওয়া সেই স্বপ্নার নতুন জীবন শুরু। হরমুজ সংকটে রেকর্ড গতিতে কমছে বিশ্ব তেলের মজুদ, আইইএ। আগামী 5 বছরে কুলাউড়ার দৃশ্যমান উন্নয়ন হবে, এমপি শওকতুল। সীমান্তে 84 লাখ টাকার চোরাই পণ্য আটক, ব্যাংকে 5 লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক দিতে হবে না। 27 বিসিএস এর আরো 96 প্রার্থীকে নিয়োগ। অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা, জেলা প্রশাসক অটিজম বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তিদের পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। গ্রাম আদালত কার্যক্রমের প্রচারণা বৃদ্ধিতে অংশীজনদের সমন্বয় সভা। 2 মাসে গ্রেপ্তার হয়নি ওসমাননগরের সামাদ হত্যার মূল আসামি। চীনের সিনোভ্যাকের পোলিও টিকা অনুদান পেল বাংলাদেশ। আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরই আদায় করতে হবে, করে নিতে মাহফুজা হান্নান এমপি। শিশু ফাহিমা হত্যার শাস্তি দাবিতে মানববন্ধন। সংকট চামড়া ব্যবসায়ীদের, চতুর্মুখী সংকট। চামড়া ব্যবসায়ীদের সংকটটা কি আসলে সংকট না তৈরি করা সংকট? আমার সন্দেহ হয়। কারণ যে সময় আমরা কুরবানি দিলে চামড়ার দাম ছিল 2,000-3,000 টাকা গরুর চামড়া, এখন চামড়া কেউ নেও না। আবার দেখেন চামড়া কোথায় ইউজ হয়, জুতায়, ব্যাগে, এইসব জায়গায়। জুতা ব্যাগ এগুলোর দাম কোথায় চলে গেছে? যখন হাইয়েস্ট জুতা ছিল 2,000 টাকা, 3,000 টাকা, তখন চামড়ার দাম ছিল 2-3,000 টাকা। এখন হাইয়েস্ট জুতার দাম হচ্ছে 20,000 টাকা, 30,000 টাকা। হ্যাঁ, অথচ চামড়ার দাম নাই। তাহলে এই জিনিসটা হচ্ছে একদম ক্রিয়েটেড, একদম একটা ম্যানিপুলেটেড ডিজাইন, ইবিল ডিজাইন। এই ইবিল ডিজাইন তো, এটা একটা ইবিল ডিজাইন। এই সিন্ডিকেট গুলো আসলে কত শক্তিশালী? এগুলা কি রাষ্ট্র থেকে বেশি শক্তিশালী, না রাষ্ট্রকে পেট্রোনাইজ করে, না রাজনীতিকে পেট্রোনাইজ করে? এই জিনিসটা তো স্পষ্ট। কারণ হচ্ছে ইউনুস স্যার আপনার পোর্ট কে দিতে চাইছিল বিদেশি ম্যানেজমেন্টের উপর, কেউ দিতে চায় না। কারণ হচ্ছে এখান থেকে আমাদের মাল পানি আসে, এই মাল পানি আসাটা দয়া করে বন্ধ করেন। চামড়ার ব্যবসা, চামড়ার বিজনেস, এই চামড়া আমাদের এক্সপোর্টও করতে পারি ভালোভাবে, আমরা চামড়া ইয়ে করে এক্সপোর্টও করতে পারি, আবার চামড়াকে আমরা ফিনিশ প্রোডাক্ট হিসেবে লাগাতে পারি। এই সিন্ডিকেটের ব্যবসা না করে যদি আপনি মানুষের হাতে টাকা দেন, একজন গরু কুরবানি করে যদি চামড়ার দাম 2,000 টাকা পায়, এই 2,000 টাকা একটা মাদ্রাসায় দেবে, মসজিদে দেবে, বা দান ফেরত করবে, প্রোডাক্টিভ কাজে ইউজ হবে, এখান থেকে অনেক বেশি প্রোডাক্টিভিটি আসবে। এই প্রোডাক্টিভিটিকে আপনি যদি না বুঝেন, আমরা যদি না বুঝি, তাহলে তো এই চামড়ার যে 2,000 টাকা, এটা পুরোটা ঢুকিয়ে আমি স্বর্গে চলে যাবো। এটাই চলছে, স্বর্গে যাওয়া চলছে। এপ্রিল সড়কে 510 মৃত্যু, পরিবহন খাত সংস্কারের তাগিদ।
এই এই নিয়ে কথা বলতে বলতে পরিবহন খাতটা আমাদের কি, পরিবহন খাতটা আমি বলি আপনাকে, এখানে এখনো টাকা দিলে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, এবং টাকা দিলে ড্রাইভিং লাইসেন্স গভর্নমেন্ট ওয়েবসাইটে ঢুকে। হ্যাঁ, ইউনুস স্যার ওই দিন বলছিল যে বিদেশে ডাক্তার বানিয়ে পাঠিয়েছে গড়ে একজন আয়াকে, এবং ডকুমেন্টস যেগুলা, সেই ডকুমেন্ট গুলা প্রপারলি সার্ভ করা হয়েছে, যারা সার্ভ করেছে টাকা বিনিময়ে সার্ভ করেছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো চলছেই আমাদের। ওখানে তো কোনো কোনো ক্লিনিকে এমনকি হাসপাতালেও দেখা যাচ্ছে ভুয়া। হ্যাঁ, সবই ভুয়া, সবই ভুয়া, সার্টিফিকেট ভুয়া, সবই ভুয়া, চলছে সবই। কিন্তু আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না। একটা দেশ গঠন করতে হলে একটা ডেডিকেটেড দল দরকার হয়, মানুষ দরকার হয়। এখানে আমরা সরকারি কর্মচারী বাড়াচ্ছি আর বাড়াচ্ছি, পুনর্বাসন চলছে আর চলছে, প্রোডাক্টিভিটি কোথায়? আপনি সরকারি কর্মচারী বাড়ি পুনর্বাসন করছেন, এগুলার কোনো প্রোডাক্টিভিটি নাই এদের। এরা কি দিচ্ছে আর কি দিচ্ছে ক্যালকুলেশন করেন, জিরো পাবেন, রেজাল্ট জিরো হবে। হ্যাঁ, তাহলে এই সরকারি কর্মচারী বাড়িয়ে, সরকারি প্রতিষ্ঠান বাড়িয়ে আমার কি লাভ হচ্ছে? হ্যাঁ, আমি ভালো একটা ম্যানেজমেন্ট, যদি ভালো ম্যানেজমেন্টে কিন্তু পয়সা লাগে না, ভালো ম্যানেজমেন্টের দরকার হচ্ছে মাথা, কোয়ালিটি। এই কোয়ালিটি যদি আমি এনশিওর করি, ভালো ম্যানেজমেন্ট পাবো। ভালো ম্যানেজমেন্ট পাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠান কাজ করবে। প্রত্যেকটা প্রতিষ্ঠান কাজ করা মানে দেশের অর্থনৈতিক উন্নয়ন হওয়া, মানুষের উন্নয়ন হওয়া। এই মানুষের উন্নয়ন করতে হলে কমপক্ষে কিছু লোক দরকার, যারা নেতাদের মধ্যে যারা ডেডিকেটেড হবে, দেশের স্বার্থ চিন্তা করবে, তাদের নিজের পকেট বাড়ি করার চিন্তা করবে না। আমরা এই যে জাল নোটের একটা ব্যাপার আছে, আগে আমরা কুরবানির চামড়া নিয়ে কথা বললাম, ঈদে কিন্তু আরেকটা বিষয় দাঁড়ায় যে জাল নোটের ছড়াছড়ি। আপনি যেহেতু ব্যবসার সাথে যুক্ত, জাল নোটটা আসলে তো ব্যাংকেই পাওয়া যায়, ব্যাংকেই এখন বান্ডিলের মধ্যে জাল নোট পাওয়া যায়। ওই দিন আমি আমি পেয়েছি একবার। আমি ওই দিন পেয়েছি, গত 2-3 দিন আগে জাল নোট পেয়েছি ব্যাংকের মধ্যে। তাহলে চক্রটা কোথায় কাজ করছে? চক্রটা নিশ্চয় শক্তিশালী। হ্যাঁ, ব্যাংকে ঢুকে গেছে। ব্যাংকে কিভাবে ঢুকে? নিশ্চয় বুথে, সংসদের মধ্যে বুথ আছে। তাহলে এই চক্রটা কত শক্তিশালী? আমি আগে বলেছিলাম সিন্ডিকেট কত শক্তিশালী, এখন বলবো জাল নোটের চক্রটা কত শক্তিশালী। এটা কি রাষ্ট্র থেকে বেশি শক্তিশালী? এটা তো সিন্ডিকেট হতে পারে। হ্যাঁ, নিশ্চয়, নিঃসন্দেহে এখানেও মানে নেতাদের বাগবাটোয়ারা আছে। হ্যাঁ, এর জন্য টিকা আছে, না হলে তো টিকার কথা না। সিলেটে 4 জন ধরা পড়েছে। এখন মূল এইসব লোককে, সামনের লোককে ধরে লাভ হয় না। হ্যাঁ, আপনি যদি হুতাকে না ধরেন, সোর্সটা না ধরেন, আটকান, তাহলে সামনের লোককে ধরে কি লাভ হবে? এর বদলে আরেকজন আসবে, আরেক বদলে যারা যারা ধরা পড়েছে তারা তো সোর্স হতে পারে। তারা সোর্স না, তারা ম্যানুফ্যাকচারার না, এদের বিশাল একটা গ্যাং আছে। এখান থেকে ধরা পড়ে তো সামনের ফ্রন্টলাইনে যারা, ফ্রন্টলাইনে যারা অনেক সময় তারা কমিশনের ভিত্তিতে নেয়। হ্যাঁ, এরা ধরা পড়ে কোনো লাভ নেই, এদের বদলে আরেকজন লোক আসবে, আরেকজন আসবে। ওই যে মানে ইয়ের সময় বলছিল না, একজন মরলে আরেকজন আসে। হ্যাঁ, এরকম আসবে। আমি বলতে চাইছি যেটা, হ্যাঁ, নতুন ধরে যদি চেষ্টা করা হয়, চেষ্টা করলে হয়, এবং সিন্ডিকেটের নাগাল বা পুলিশের কাছে সবই আছে, সব তথ্য আছে, কোনো তথ্য নাই এমন না। আপনি যদি চান আজকে আদি হত্যা হোক, বিচার আজকেই করতে পারবেন, সবই তথ্য আছে, কিন্তু করবেন না আপনারা, এই হচ্ছে বিষয়। শিক্ষা প্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি। এই তো মজা এটাই, ছুটির ঘন্টা বাজে, ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। হ্যাঁ, ছুটির ঘন্টাই বাজে। হ্যাঁ, এখন শিক্ষাটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, কোরআন শরীফের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ইকরা, পড়ো। এখন শিক্ষাটা হচ্ছে একদম কন্টিনিউয়াস একটা প্রসেস, এটা মানুষের চলতেই থাকবে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে লম্বা ছুটি, এই ছুটি সেই ছুটি, এই উৎসব সেই উৎসব, আসলে এই শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দিলে কি উৎসবের মর্যাদা বাড়ে? আমি জানি না, আমি শিক্ষকতার সাথে দীর্ঘদিন ছিলাম, আমি কখনো মর্যাদা দেখিনি। আপনি মনে করেন একটা ধর্মীয় অনুষ্ঠানের জন্য ছুটি দিচ্ছেন, এই ছেলেটা সিনেমা হলে যাবে, সিনেমা হলে তো আজকাল নাই, আরো অনেক জায়গা আছে, ওখানে যাবে, আড্ডা দেবে, তো লাভটা কি হলো? এই ধর্মীয় মর্যাদা কোথায় রক্ষা হলো? শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখাটাই ভালো ছিল। তো খোলা রেখে আপনি ধর্মীয় বিষয়ে আলোচনা করেন, 1 ঘন্টা আলোচনা করেন, এই জিনিসটা মাননীয় শিক্ষামন্ত্রী চিন্তা করতে পারেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের লম্বা ছুটি কখনো গ্রহণযোগ্য না, এটা আমাদের কন্টিনিউয়াস, আমরা অনেক পিছিয়ে পড়েছি। ওবামা তার বক্তৃতায় বলেছিল মুসলমানদের, আপনারা অনেক পিছিয়ে পড়েছেন। আমাদের বুঝতে হবে আমরা অনেক পিছিয়ে পড়েছি। আমাদের শিক্ষা ব্যবস্থা নেপাল, ভুটান, পাকিস্তান, ভারত সবার থেকে পিছিয়ে। এই শিক্ষা ব্যবস্থাকে সামনে নিতে হলে ড্রাইভ দেওয়া দরকার। এই ড্রাইভটা হবে মারাত্মক ধরনের ড্রাইভ। এগুলা লম্বা ছুটি দিয়ে এই ড্রাইভ হবে না। আপনি বাবা নিতে পারেন, ছাত্রদের বুট পেতে পারেন, শিক্ষকদের বুট পেতে পারেন, শিক্ষকদের বুট পাবেন বেশি, শিক্ষকদের বেশি বুট পেতে পারেন, কিন্তু এইগুলা দিয়ে আপনি জাতির কিছু করতে পারবেন না। জীবন তো একটাই, আপনি নেতা আল্লাহ তাআলা আপনাকে দেন, তার আসলে বসিয়েছে, ক্ষমতা দিয়েছে, কিছু করে যান, দেশটাকে কিছু দেন, আমরাও কিছু পাই। উদ্বোধনের আগে ভাঙলো
সেতুর সংযোগ সড়ক জনিতাপত্তার প্রতিবেদন মাধবপুর। উদ্বোধনে আগে ভাঙছে, এটা তো ভালো। হ্যাঁ, এটা তো কয়েকদিন পরে ভাঙলে আরো 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 মানুষ ভাঙতে মতো। হ্যাঁ, এটা তো ভাঙবেই। হ্যাঁ, এখন বানরের পিঠা চলছে। হ্যাঁ, ভাঙবেই তো। হ্যাঁ, বানরের পিঠা আবার বন্ধ করেন, উদ্বোধনে এক ভাঙবে না, কিছুই ভাঙবে না। ফাহিমা হত্যা একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সিলেটের একটা শিশু, 4 বছর একটা শিশু, তাকে হত্যা করা হয়েছে, ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এগুলা আসলে সব জায়গায় হত্যাকারী ধরাছোঁয়ার বাইরে ধরা পড়েছে। ধরা পড়লে বিচার হবে না কেন? বিচারটা কেন হবে না? কিন্তু এই যে সামাজিক অস্থিরতা বাড়ছে, আপনি বিচার হলে অস্থিরতা কমে যাবে। আপনি যদি বিচার দেন, একবার সামান্য বিচার দেন, একদম শর্ট টার্ম। আজকে ধরা পড়েছে, এক সপ্তাহের মধ্যে বিশেষ কোর্ট করেন, যতগুলো কোর্ট আছে করেন, পরে র্যাপিডলি এটা বিচার করেন, আপনার হত্যাকাণ্ড এগুলো কমে যাবে। র্যাপিডলি বিচার করেন, ফাঁসি দেন, হত্যাকাণ্ড কমে যাবে। হ্যাঁ, আপনি বিচার করবেন না, ঝুলাই রাখবেন, পরে 2 দিন পরে সে বিভিন্ন ভাবে খালাস হয়ে যাবে, আবার মাস্তানি করবে, আবার রেপ করবে, আবার শিশু সন্ত্রাস করবেই তো। আর কেউ উৎসাহিত হবে? ক্রমশ বাড়ছে কিন্তু অপরাধ। হ্যাঁ, বাড়ছে, অপরাধ বাড়বেই। অপরাধ যদি আইনের শাসন না হয়, আইনের প্রয়োগ না হয়, আইনের প্রয়োগ যদি না হয়, আইন যদি লিঙ্গার হয়, বিচার ব্যবস্থা যদি লিঙ্গার হয়, অপরাধ প্রবণতা বাড়বেই। হ্যাঁ, এটাকে সামাল দিতে হলে একদম যেগুলা সামনে আছে, পিছনের কথা বাদ দেন, সামনে যেটা আছে সাথে সাথে বিচার করেন। এটা কি সম্ভব? এটা সম্ভব না কেন? আপনি দেখেন, গ্রামে আমাদের আগে যে গ্রামীণ আদালত ছিল, গ্রামের মানুষজন বিচার করতো, যদি একজন ক্রাইম করতো তাকে সাথে সাথে ধরে এনে ওই সময় বিচার করা হতো, ওই সময় তাকে শাস্তি দেওয়া হতো, হয়তো জুতা মালা গুলিয়ে করে দেওয়া হতো। এতে গিয়ে অপরাধ প্রবণতা কম ছিল। আমরা তো সেই সমাজে এখন আর নেই। কিন্তু এই সমাজে কেন সম্ভব না? আধুনিক সমাজে আপনি যদি চান, হ্যাঁ, হয় না। আপনি দেখেন 5 আগস্টে বিপ্লব হলো। হ্যাঁ, কয়েকজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, এক্স প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন, রাতের মধ্যে মুক্তি পেয়ে গেলেন সবাই। এবং অনেক জেল থেকে রাতের মধ্যে রাজনৈতিক নেতাগুলো মুক্তি পেয়ে গেলেন। বিচার হলো, কোর্ট থেকে মানে পারমিশন হলো, হ্যাঁ, জেল থেকে মুক্তি দেওয়া হলো। এই সিলেটে মুক্তি পেয়েছে অনেকে, 5 আগস্ট রাত্রেই মুক্তি পেয়েছে অনেকে। এটা মনে হয় যে যথাযথ প্রক্রিয়ায়, হ্যাঁ, প্রক্রিয়া তো মেনটেন করা হয়েছে। আপনি যদি চান বিচার করা সম্ভব। আমার কথা হচ্ছে, আপনি যদি চান বিচার করা সম্ভব। আর যদি লিঙ্গা করতে চান, আইনজীবীদের পয়সা দিতে চান, হ্যাঁ, বিচারকদের ঘুষ দিতে চান, লম্বা করতে চান, করেন। আপনাদের নেতাদের বাঁচাতে চান, অনেক নেতা আছে, পার্টি নেতা এইসব ক্রাইম করে, হ্যাঁ, ক্রাইম করে জেলে যায়, আবার সে বাইরে বেরিয়ে জয় জিন্দাবাদ দিবে, জয় বাংলা দিবে। হ্যাঁ, এদের বাঁচাতে চান, বাঁচান। হ্যাঁ, আমরা শেষ হয়ে যাই জাতি। আমাদের সময় প্রায় শেষ। আমরা কুরবানির পশু সংকট নেই, উৎপাদন কমেছে আবার বলছি। উৎপাদন সংকট হবে না, রিপোর্টিং কিরকম হলো? চাহিদা কমবে কেন? চাহিদা তো বাড়বেই। কারণ হচ্ছে কুরবানি কিভাবে হয়? কুরবানি হয় জনসংখ্যা বাড়লে। আমার ফ্যামিলিতে মেম্বার যদি বেড়ে যায়, হ্যাঁ, তাহলে কয়েক নাম 7 নাম হলে একটা কুরবানি দিতে হয়। হ্যাঁ, এখন জনসংখ্যা তো কমছে না, বাড়ছে, তাহলে কুরবানির পরিমাণ বাড়বে, ডিমান্ড বাড়বে, এটা স্বাভাবিক। এখন যদি বলেন উৎপাদন কমেছে, কুরবানির সংকট, পশু সংকট নাই, কেমন কথা হলো? হ্যাঁ, আমরা আরেকটি মানবিক একটি বিষয়, আমাদের সিলেটে সমাজ কল্যাণ বিভাগ একটা মেয়েকে, 4 বছর একটা শিশু কন্যাকে পেয়েছিল সিলেট রেল স্টেশনে। তাকে তারা লালন পালন করেছে। 18 বছর পূর্ণ হওয়ার পর তার সম্মতিতে তার বাবা মা মারা গেছেন, খবর পাওয়া গেছে। পরবর্তী যোগাযোগ করে দেখা গেল তার বাবা মা নেই, যেখানে তাকে পরিবারে ফেরত দেওয়া যায়নি। তাকে বিয়ে দেওয়া হয়েছে তার সম্মতি নিয়েই। বেশ ঘটা করে কিন্তু বিয়েটা হয়েছে। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক উপস্থিত ছিলেন। সিলেটের একটা উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা বিত্তবান সমাজকর্মী, তারা বিভিন্ন ভাবে এই বিয়েতে সহযোগিতা করেছেন। পুরো মতো একটা বিয়ের এখন বিষয়টা হচ্ছে আজাদ ভাই, বিয়েটা হচ্ছে ইসলামের নির্দেশ, বিয়েটাকে সহজ করো। হ্যাঁ, বিয়েটাকে সহজ করো। এখন গঠাপূর্ণভাবে বিয়ে না, এটা বলতে আমি বলি সে মেয়েটা বুঝতে পারে যে তার পরিবার না, তা বুঝুক না, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে গঠাপূর্ণভাবে বিয়ে, এই যে খরচপাতি হলো, এই খরচ দিয়ে তো 20টা বাচ্চা বিয়ে দেওয়া যেত। এরকম অনেক বাচ্চা আছে, বিয়ে করা যাচ্ছে না। আমরা ফোক ভিক্ষা করতে আসে, আমার মেয়েটা বিয়ে টাকা দেন, হিন্দু আছে, মুসলিমরা আছে, প্রায় আসে। এই যে বিষয়গুলাই, সমাজের এই যে সমস্যাগুলো, এগুলাকে আইডেন্টিফাই করা দরকার এবং এগুলাকে সাথে সাথে সলভ করা দরকার। আপনি গোটা করে না দিয়ে, মানুষ শুনিয়ে না দিয়ে, আরো 20 জন দেন, 50 জন দেন, 100 জন দেন। আপনি চাইলে এটা উদ্যোগটা নিয়েছেন, আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই যারা উদ্যোগ নিয়েছেন।
হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের এই দানকে কবুল করুক। এবং আমরা যেটা চাইবো সেটা হচ্ছে গোটা করার দরকার নাই, বিয়েটাকে সহজ করে অনেক যারাদের বিয়ে করতে পারছে না তাদের বিয়ে করতে পারছে। তাহলে আমি যদি প্রশ্ন করি, এ তো একটা অনাথ মেয়ে, পিতৃমাতৃহীন, এবং এই ধরনের ঘটনা তো খুব বেশি হয় না সমাজ কল্যাণে, মাঝে মধ্যে হয়, বা অনেক বছর পরে হয়েছে হয়তো। কিন্তু আর যে সমাজে যারা লাখ লাখ টাকা, কোটি টাকা খরচ করেন একটা বিয়েতে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, একই কথা তো। হ্যাঁ, একই কথা। যদি আপনি মানুষ হয়ে থাকেন, মানুষের জন্মগ্রহণ করে থাকেন এবং মরার চিন্তা যদি থাকে আপনার মধ্যে, তাহলে বিয়েতে এই গোটা করার দরকার নেই। বরঞ্চ যারা ওইটাকে ঘটা বলবেন না, বিয়ে করতে যারা পারছেন, ঘটা না, এটা তো চরম একটা বাহাদুরি, চরম একটা বাহাদুরি দেখানো, দেখানো আমি পারি, এটা দেখানো, কে কত পারে, ওটা আমরা এই পর্যন্ত রাখি। হ্যাঁ, গোটা এই পর্যন্ত রাখেন। কিন্তু এগুলো হচ্ছে একটা চরম, মানে ধর্মীয় বিধিনিষেধ না মেনে চরম ভাবে একটা ইয়ে করা, এগুলো চলছে এই সমাজে, এগুলো চলছে। এবং মুসলিম সমাজের আপনি যে পতন যদি হিসাব করেন, সব পতনের মূল হচ্ছে এই যে প্রাচুর্য বিলাসিতা। এগুলা আপনি শুধু মুসলিম না, স্পেন ছিল সারা দুনিয়া শাসন করেছে। এই স্পেনের পতনটা কিভাবে হচ্ছে? যখন তাদের টাকা পয়সা আসছে তোরা আপনার কিচ্ছু করে নাই, সব করাইছে আপনার ডাস্টে দিয়ে ইয়েদের দিয়ে, এবং আলটিমেটলি পরে ডাস্টাই ক্ষমতা নিয়ে গেছে, নির্ভরশীল হয়ে গেছে। হ্যাঁ, ডাস্টাই ওদের কাছ থেকে ক্ষমতা নিয়েছে। এই যে বিষয়টা, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি গোটা করে আমাকে খাওয়াতে পারেন, আর 10 জনকে ভিআইপি কে নিয়ে আসতেন, মন্ত্রীকে নিয়ে আসতেন, হ্যাঁ, ইভেন প্রধানমন্ত্রীকে নিয়ে আসতেন আপনার মেয়ের বিয়েতে, ভালো কথা। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে যা করলেন, এটা কতটুকু ধর্মীয় মানে রীতিনীতি মেনে করলেন, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা চিন্তা করেন বিষয়। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের অতিথি যিনি সময় দিয়েছেন তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পিআইএন এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্টসকে, যারা আমাদের অনুষ্ঠান সম্প্রচারে সহযোগিতা করলেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, শুভকামনা করে অনুষ্ঠান এখানে শেষ করি। ধন্যবাদ সিটিভিকে, ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ, এবং আপনারা আমাদের অনুষ্ঠানকে শেয়ার করবেন, এই আহ্বান রেখে আমরা শেষ করছি।